এই ইসরায়েলের ইরানের উপর হামলার পর, যেখানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাথে যুক্ত হয়ে ইরানের উপর এই হামলাটা চালায়, এখানে বিশ্বের আন্তর্জাতিক বিশ্লেষক থেকে সামরিক বিশ্লেষকরা অনেকেই বলছেন যে ইরানের সাফল্যের হারটা বেশি। এখন প্রশ্ন ওঠে যে এখানে তাহলে ইরানের সাফল্যের জায়গাগুলো কি? আমরা জানি যে ইরান দীর্ঘদিন ধরে মিসাইল নিয়ে অনেক পরীক্ষা নিরীক্ষা করে এসেছিল। এবার কিন্তু একটা যথার্থ সুযোগ পেয়েছে যে সিরিয়া এবং জর্ডানের সেই সীমানা পার করে ইসরায়েলের উপর যে ইরানের মিসাইল একদম সুনিপুণভাবে আক্রমণ করতে পারে, সেই বিষয়টা পরিপূর্ণভাবে প্রমাণিত হয়ে গেছে। এছাড়াও আমরা জানি যে ইরান খুব উন্নত প্রযুক্তির ড্রোন নিয়েও কাজ করছে। সেই ড্রোনগুলিও কিন্তু অব্যর্থ নিশানার বিভিন্ন ধরনের টার্গেট তারা করেছে। ইসরায়েল ইরানের উপর প্রথম আক্রমণটা করেছিল, সেই দিক থেকে মনস্তাত্ত্বিকভাবে ইসরায়েল কিন্তু একটু ডিফেন্সিভ জায়গাতেই ছিল। তা ইরানের যেই ক্ষতিটা করা হয়েছে বা যেটা করেছে, সেখানে আমরা দেখছি ইরানের অর্থনীতি এত দুর্বল থাকার সত্ত্বেও, কারণ দীর্ঘদিন ধরে তারা স্যাংশনে রয়েছে, তারা তাদের মিলিটারি খাতে যেই আক্রমণ মোকাবেলা করেছে, এবং সেখানে অনেকেই বলছে যে ইসরায়েলের 5 থেকে প্রায় $10 বিলিয়ন খরচ হয়েছে। এর অন্যদিকে ইরানের হয়তো $1 বিলিয়ন কম ক্ষয়ক্ষতি ইসরায়েল বা যুক্তরাষ্ট্র মিলে করতে পেরেছে। আরেকটা বিষয় হচ্ছে ইরানের উপর দীর্ঘ দিনের ইউএস এর চাপ ছিল, যে এনপিটিতে যেহেতু সে স্বাক্ষর করেছে নিউক্লিয়ার প্রলিফারেশন ট্রিটি, তো সেখানে থেকে সে নিউক্লিয়ারের যে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা সেটা চালিয়ে এসেছিল। এখন ইরানের বোধোদয় ঘটেছে যে তাদের এই ধরনের আসলে চুক্তিতে থাকার কোনো মানে হয় না। তারা চাচ্ছে এই চুক্তি থেকে বের হয়ে আসতে, যার ফলশ্রুতিতে তাদের এই ধরনের যে নিউক্লিয়ার পরীক্ষা নিরীক্ষা সেটা করতে তেমন ধরনের কোনো সমস্যাই হয়তো থাকবে না। ফলে সার্বিকভাবে এই যে তাবৎ অবস্থা, সেখানে মধ্যপ্রাচ্য ইরানের যেটা আমরা বলবো সংঘর্ষে ইরান একটা খুব ভালো জায়গায় থাকবে। মধ্যপ্রাচ্য তার যে ইমেজ সংকট ছিল সেটাও সে অনেক ক্ষেত্রে পুনরুদ্ধার করতে পারবে, এবং মুসলিম বিশ্ব ইরানকে দেখে এই সেলফ রিলায়েন্ট মডেল দিয়ে যে যথার্থ কার্যকর ভাবে শত্রুর মোকাবেলা করা যায় তাও বুঝতে এবং জানতে পারছে। ধন্যবাদ।